নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি তৃণা। আপনারা তো দেখছেন আমার ব্লগ। তো জানেন যে আমরা গুরগাঁও থেকে এসেছি এখন নর্থ ইস্ট ইন্ডিয়া। আসামের কাজিরাঙ্গা আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আমরা আছি অরুণাচল প্রদেশে। তাওয়াংটা কালকে আমরা ঘুরে দেখলাম। আর আজকে আমাদের পালা একটি খুব স্পেশাল জায়গা যাওয়ার, যেটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার, বুমলা পাস। বুমলা পাসে যাওয়ার জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়। ইনার লাইন পাস পারমিট তো লাগবেই, তার সাথে সাথে একটি স্পেশাল পাস নিতে হয়, যেটার জন্য ব্রিগেডিয়ারের সিগনেচার লাগবে। তাই আমরা চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এটা একটা আর্মি বেস ক্যাম্প, যেখান থেকে আপনি পেপারটা কালেক্ট করতে পারবেন। আমাদের হোটেল থেকে তাওয়াং হাইটস থেকে বেশি দূরে না, 6-7 মিনিটের ডিস্টেন্সেই ছিল। তাই এখানে আমরা চলে এসেছি সকাল সকাল। এখন বাজে প্রায় ওই 5:30টার মতন, 5:30 পৌনে 6টার মতন। আর যেহেতু অরুণাচল ইজ দ্য ল্যান্ড অফ রাইজিং সান, তাই এত সুন্দর ঝকঝকে তকতকে সকাল লাগছে। শেখর নিয়ে চলে এসছে পেপারটা, দেখুন উনি কি বলছেন। তো যদি বুমলা পাস যাচ্ছেন তাহলে আপনাকে একটা ইনার লাইন পারমিটের এলাওয়া আর একটা নিতে হবে, দ্যাট ইজ দিস পাস, ট্যুরিস্ট পারমিট। তো এখানে আপনার গাড়ির ডিটেল, যদি নিজের গাড়ি নিয়ে যাচ্ছেন তো নিজের গাড়ির ডিটেল দিতে হবে। হ্যাঁ, হু ইজ ড্রাইভিং অ্যান্ড ভেহিকেলের রেজিস্ট্রেশন নেম দুটো সেম হতে হবে, তাহলেই দেবে। অ্যান্ড এটাকে নিয়ে প্রথমে আপনার ডিসি অফিসে গিয়ে সাইন করাতে হবে। অ্যান্ড তারপরে এটা ব্রিগেডিয়ার আর ইন্ডিয়ান আর্মির কাছে যাবে, ব্রিগেডিয়ার সাইন অফ করে দেবে। তারপরে আপনাকে এখানে রিসিভ করতে হবে, উইচ ইজ নিয়ার টু ওয়ার মেমোরিয়াল তাওয়াং। এটা নিয়ে তারপরে আপনি যেতে পারেন। তো এটার জন্য ডকুমেন্টস যেটা লাগে, আরসি বুক, ইন্স্যুরেন্স কপি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, অ্যান্ড যতজন সাথে আছেন তাদের সবারই একটা করে আধার কার্ড। তো এই ডিটেলসগুলো লাগে। তো এটা আপনি এখানে তাওয়াং পৌঁছানোর আগে মানে রেকমেন্ডেড কি আপনি আপনার যেখানে বুকড হোটেল আছে ওখানে ডিটেলগুলো পাঠিয়ে দিন, ওরা এই জিনিসটাকে হেল্প করে আপনার করে রাখবে। অ্যান্ড তারপরে আপনি স্মুথলি যেতে পারবেন। যদি এসে করাতে চান তাহলে একটু টাইম কনজিউমিং, কেন যে এটা সকাল বিকেল বেলার দিকে হয়, আর তার পরের দিন সকালের জন্য আপনি পান। আর 11টা পর্যন্তই কাইন্ড অফ অ্যালাউ করে, কেন যে এটা চায়নার বর্ডার পর্যন্ত। তো তারপরে 3টের মধ্যে ওখান থেকে ফিরে আসতেই হবে। দ্যাটস দ্য কাইন্ড অফ ক্যাভিয়েট আছে। তো দ্যাটস হোয়াট আমরা পেয়ে গেছি। এখন 6টা বাজে, এবার আমরা বেরোচ্ছি টুয়ার্ডস, প্রথমে তো যাচ্ছি কি মাধুরী দীক্ষিত লেক, হুইচ ইজ কল্ড সুংতাং, যেখানে কোয়েলার শুটিং হয়েছে, হুইচ ইজ সংস্তের লেক। তো এটা আমরা যাব ফার্স্টে, আর তারপরে ওখান থেকে আমরা যাব বুমলা পাস। তো ইট ইজ কাইন্ড অফ একটা ওয়াই কাইন্ড অফ ডিরেকশন, যদি ওয়াই শেপকে কনসিডার করেন এই ডিরেকশনের মতন এটা পড়ে। তো দিস ইজ হোয়াট উই আর গোয়িং নাও। চলুন দেখা হচ্ছে। তো ডকুমেন্টটি আমাদের পাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে চলেছি এই আর্মি ক্যাম্প থেকে সোজা টুয়ার্ডস দি মাধুরী দীক্ষিত লেক, অ্যান্ড ওখান থেকে আমরা চলে যাব বুমলা পাসের দিকে। তো আমার এই আর্মি এরিয়াগুলো ঘুরতে না খুব ভালো লাগে, মানে এখানে আসতেই খুব ভালো লাগে। চারিদিকটা দেখুন কি সুন্দর ওয়েল মেনটেন্ড, আর এতটুকু মানে কাচরা কোথাও পাবেন না, আর ভীষণ এস্থেটিক্যালি সাজানো। আই উইশ আমাদের ইন্ডিয়ার সব শহর গ্রাম এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন আর এস্থেটিক্যালি সাজানো থাকতো। কখনো কখনো তো মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সাজেশন দিই কি ক্লিনলিনেসের ব্যাপারটা না এমনি ছেড়ে না রেখে অ্যান্ড ব্লেম গেম না করে যদি ইন্ডিয়ান আর্মিকে দিয়ে দেওয়া হয়। আই নো দে হ্যাভ লট অন দ্যার প্লেট, বাট তবুও যদি মানে ওনাদের কাছে একটা সুপারভিশন আসে, তাহলে আমার মনে হয় মানুষ একটু হলেও ল অ্যান্ড অর্ডারকে ভয় পাবে। নিজেদের জায়গাকে ওই যেখানে দাঁড়ালো সেখানেই প্যাকেট ফেলে দিল, ওখানেই থুতু ফেলে দিল, এই জিনিসটা হয়তো একটু বন্ধ হবে। কেন কি ইন্টারন্যাশনাল লেভেলে না আমাদের দেশকে যখনই কেউ ইন্ডিয়া বলে, দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু দ্যার মাইন্ড ইজ ইন্ডিয়া ইজ ভেরি ডার্টি। বাট সত্যি তো নয় এরকম। we have beautiful places, we are beautiful people. তো মেবি জাস্ট আ থট, রাইট? তো পৌঁছে গেছি আমরা এই মাধুরী দীক্ষিত লেক। এখানেই কোয়েলার শুটিংটা হয়েছিল। নিচে আমরা যাব না, নাহলে 40-45 মিনিট ফালতু নষ্ট হবে। তবে বাবা রে বাবা, এখানে যে কী ঠান্ডা ছিল, প্রায় 3 ডিগ্রি না 4 ডিগ্রি টেম্পারেচার, আর হাওয়া দিচ্ছে, মানে একদম কেঁপে গেলাম জাস্ট। তো উপর থেকে আমরা লেকটাকে দেখে নেব। খুব যে একটা ভালো ভিউ দেখতে পাচ্ছি সেরকম তো নয়,
তবে হ্যাঁ, খুব ফেমাস একটা লেক, তাই এটাকে দেখে নিলাম। এটা নাকি একটা টেকটনিক মুভমেন্টের জন্য তৈরি হয়েছিল, এটা খুব বড় ভূকম্প এসেছিল যার ফলেই লেকটা তৈরি হওয়া, তাই মাঝখানে অনেক গাছও আপনি দেখতে পাবেন লেকটার। তো লেকটা দেখা হয়ে গেছে, অ্যান্ড আমি আর শেখর তো ফিট অ্যান্ড ফাইন, কিন্তু আদির ভালো জ্বর এসে গেছে। ওকে আমরা ক্যালপল ওষুধ খাইয়েই বেরিয়েছি ঘর থেকে, হোটেল থেকে। তো এখন তো আপাতত ওর জ্বরটা সেরেছে, মানে গাটা ঠান্ডা হয়ে গেছে, তবে নেতিয়ে আছে। দেখা যাক, বুমলা পাস থেকে নেমে ফিরে এসে যদি মনে হচ্ছে হ্যাঁ ও ঠিক হচ্ছে, ওর বেটার ফিল করছে, তাহলে আমরা দেখব কি করা যেতে পারে। আর না হলে পরে আমরা হয়তো ট্রিপটাকে শর্ট করে ট্যারের বাড়ি ফিরে আসব। তো এখন বুমলা জাস্ট আর 3 কিলোমিটার এখান থেকে। তো খুবই ভালো লাগছে, এখানটা দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল, মানে এদিক ইন্ডিয়া ওই দিক চায়না, একটু কনফ্লিক্টেড জোন আছে এখানটা, তাই হেভি সিকিউরিটি, সব জায়গায় ভিডিও ক্যামেরা করা অ্যালাও না। তো দূর থেকে আপনি করে নিতে পারবেন, এটা কোনো প্রবলেম না। তবে বুমলা পাসে যে ব্যাপারটা আমরা জানতে পারলাম, মানে একজন আর্মি ছিলেন, মানে অফিসার ছিলেন, উনি একটু লিফট নিলেন আমাদের থেকে। তো ওনাকে জিজ্ঞেস করলাম কতটা কনফ্লিক্টেড, তো উনি বললেন কি এখানে আসলে একটা ওয়াটারফল আছে যেটাকে সাংরিলা বলে। তো কেভের মুখটা যেখান থেকে মানে ওয়াটারফলটার উৎপত্তি, সেটা হচ্ছে চায়নাতে, আর ওয়াটারফলটা হচ্ছে আমাদের দিকে, অ্যান্ড চায়না ইজ ক্লেমিং দ্যাট। তো এটা ওদের ভীষণ মান্যতা আছে সেই সাংরিলা ওয়াটারফলের আর কি। তো সেটাকে নিয়ে যত সব লড়াই ঝগড়া কনফ্লিক্ট, অ্যান্ড খুব আর্টিলারি ইউজ করা তো হয়নি, বাট হাতাপাই মানে কনফ্লিক্ট, তারপরে ভার্বাল কনফ্লিক্ট হয় আর কি। সেইভাবে হাই ক্যাজুয়ালিটিও হয়নি এখানে, বাট হ্যাঁ সতর্ক থাকতে হয় আর কি। তো এটাই মানে বুঝতে পারলাম ওখানে। তবে এতটা উঁচুতে ছিলাম, আমরা হাঁটাচলা করলাম সেরকম কিন্তু যে নিঃশ্বাস কষ্ট হওয়া বা একটা হাঁপিয়ে ওঠা, সেটা কিন্তু ফিল হয়নি, যেটা লাদাখ এরিয়াতে খুব হয়। আমরা সিয়াচিনও ঘুরে এসেছি, ওখানেও কিন্তু আমরা বাথরুম থেকে ফিরে আসছি, তাতেই মানে বসে হাঁপাচ্ছি এরকম। তো বুমলাটা ঘুরে ভালো লাগলো, ইট ওয়াজ দেয়ার ইন আর বাকেট লিস্ট ফর আ ভেরি ভেরি লং টাইম। তো এটা দেখার পর এখন আমরা ফিরে চলেছি। ভিতরেও একটা ট্রিপ করায় ওরা, ভিতর অবধি নিয়ে যায়, কিন্তু তার জন্য এখনও আরও 45 মিনিটস বসতে হতো, অ্যান্ড আমাদের তো জানেন এত লম্বা একটা ট্রিপ এখন করতে হবে। আর তার মধ্যে হয়ে গেছে কি গাড়িটা আমাদেরকে প্রবলেম দিতে আরম্ভ করে দিয়েছে। তো তাওয়াং থেকে চেক আউট করে এখন আমরা নিচের দিকে আসছি, তখনই দেখলাম গাড়িতে ওভারহিটের সাইন দেখাচ্ছে। ইমিডিয়েটলি গাড়িটা বন্ধ করলাম, দেখলাম হ্যাঁ কুলেন্ট পুরো শেষ। তারপরে ভাগ্য ভালো, যেখানে গাড়িটা আমাদের ওভারহিট দেখালো ওখানে ছায়ার জায়গা ছিল দাঁড় করানো, আর একটা মেকানিক বাইক নিয়ে দাঁড়িয়েছে, মানে ভাবুন তো, মানে লাকি বলতে পারবেন। তো সেই মেকানিকই বললো নিচেই আমাদের একটা গ্যারাজ আছে, ওখানে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি। তো দেখা গেল যে কুলেন্টের পাইপটা ফেটে গিয়ে কুলেন্টটা পুরো শেষ। তো ওটাকে ঠিক করানো হলো, কুলেন্ট দেওয়া হলো, আর ব্যাটারিটা আমাদের টোটালি ডেড। সামহাও জাম্প স্টার্ট করে ব্যাটারিটাকে অন করা হলো, আর আমরা গাড়িটাকে বিনা বন্ধ করে এখন কন্টিনিউয়াসলি চালাচ্ছি আনটিল উই রিচ আসাম। তো এটা হচ্ছে সেলা টানেল, খুবই এটা রিসেন্টলি এটা ওপেন হয়েছে, অ্যান্ড ভীষণ ফেমাস, স্পেশালি অ্যান্ড হেভেন ফর আ বাইক রাইডার। তো সেলা টানেলটাকে ক্রস করে এখন আমরা নিচের দিকে নামছি। তো অরুণাচল প্রদেশ তো এখানেই টাটা বাই বাই বলতে হবে আমাদেরকে। খুবই ভালো লাগলো, স্পেশালি বুমলা পাসটা না দেখলে একটু মিসই হতো। আর তাওয়াং মোনাস্ট্রি, মানে চোখ বন্ধ করছি তো খালি মোনাস্ট্রিটা আমার চোখে ভাসছে আর কি, এতটাই শান্তি আর এতটাই ভালো লেগেছে ওখানে গিয়ে। তো ওভারঅল এখন অবধি কাজিরাঙ্গা সত্যি ভালো লাগলো, তারপরে তাওয়াংটাও খুব ভালো লাগলো, বুমলা পাসও ভালো লাগলো। একটু খালি মনটা খারাপ করছে ছেলেটা শরীরটা, বাট হ্যাঁ এখন দেখলাম ওর গা পুরো ঠান্ডা, আর কাশিটাও অনেকটা কমেছে। আশা করছি মানে ও রিকভার করছে, এখন হি ইজ ইন দ্য বেটার মুড। তো এবার গাড়িটাকে তো আমরা বন্ধ করবো না, স্টার্ট দিয়েই যাচ্ছি, কেন কি যদি এখন গাড়িটাকে আমরা বন্ধ করি তাহলে যদি এটা আবার স্টার্ট না হয় কোথায় আমরা জাম্প স্টার্ট করতে পারবো, নানা রকম প্রবলেম হতে চলেছে। কুলেন্টের লেভেল এখন আপাতত ঠিক, ইঞ্জিন ওভারহিটের কোনো সাইন ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি না। তো এবার জাস্ট সামহাও ফিঙ্গার্স ক্রস করে চলে যাও আসাম অবধি, ওখানে গিয়ে তো ডেফিনেটলি অনেক মানে মেকানিক্যাল হেল্প আমরা পেতে পারবো। তো এখান থেকে নেমে এখন আমরা টার্গেট আছে আজকে তেজপুর অবধি চলে যাওয়ার। যদি তেজপুর অবধি পৌঁছে যেতে পারি তো ওখানে গিয়ে আমরা ডেফিনেটলি অনেক পেয়ে যাব, তাই না, মানে গাড়ির সাপোর্ট। তো অরুণাচলে এসে
তো ভালো ভালো অভিজ্ঞতা অনেকই হলো, তবে একটা জিনিস যেটা আমার উপলব্ধি হলো সেটা হচ্ছে আজ অবধি কিন্তু আমি অনেক জায়গায় গাড়ি চালিয়েছি, ধরুন প্লেন এক্সপ্রেসওয়েজ হয়ে গেল, লং ডিস্টেন্সও অনেকটা কভার করেছি। যখন আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা যেতাম তখনকার রাস্তা, বা এখন যখন দিল্লি থেকে এসেছি তখনও, তারপরে অনেক কেরালার যে বিচগুলো যেগুলো ড্রাইভেবল বিচ, ওইখানেও আমি বিচেও গাড়ি চালিয়েছি। একটা জায়গা যেখানে আমি গাড়ি কোনোদিনও চালাইনি সেটা ছিল হচ্ছে এই পাহাড়ি রাস্তা, মানে ঘাট সেকশনসগুলোতে। তো তাওয়াংয়ে এসে এটাও আমার ফুলফিল হয়ে গেল। বেরোনোর সময় দেখলাম শেখরের চোখটা প্রচণ্ড লাল হয়ে গেছে, অ্যান্ড খুব মানে ইরিটেশন হচ্ছে ওর চোখে। তো আমি বললাম ঠিক আছে দাও আমাকে, আমি আস্তে আস্তে ঠিক চালিয়ে বার করে দেবো। দিয়ে আমি চালালাম, আর অনেকটা ডিস্টেন্সই প্রায় চালাম, মানে বলতে পারেন পুরো পাহাড়টাই নামলাম উঠলাম সবই করলাম আর কি। তো এটা আমার জন্য একটা ভালো গেইন হলো যে আমি এখন আমি সব রকম টেরেনে চালিয়েছি, ডেজার্টে, সি বিচে, এক্সপ্রেসওয়েজে, গাড্ডাওয়াড়া আমাদের সুন্দর ইন্ডিয়ান রোডসে, অ্যান্ড হাই অ্যালটিটিউড ইন্ডিয়ান মাউন্টেন্স, সেটাও আমার করা হয়ে গেল। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো চলুন এখন নিচে নামা যাক। তাওয়াং হয়ে গেল, অরুণাচল প্রদেশ হয়ে গেল, এখন আমরা সোজা নেমে যাব। অনেকটা রাস্তা আছে, অনেকটাই ডিস্টেন্স, সেটা আমরা এখন তাড়াতাড়ি কভার করি। অরুণাচল আমরা বেরিয়ে গেলাম, টাটা অরুণাচল। এটা হচ্ছে ভালুংপং, মানে হচ্ছে অরুণাচল আসামের বর্ডার। এবার 8:30 বাজছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি অরুণাচল থেকে, আসাম ঢুকবো। এই অরুণাচলের শেষ সীমা ভালুংপং। ভালুংপং পেরিয়েই কয়েকটা আরও জায়গা আছে, যেরকম টেঙ্গা, এই কিছু কিছু জায়গা, সেগুলোকে পেরোলেই আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের আজকে রাতের স্টপ, সেটা হচ্ছে তেজপুর। তো তেজপুরে আজকে আমরা স্টে করব, আর তারপরে ডিসাইড করব। আদি মোটামুটি ভালো, দেখুন একদম ওর জ্বর টর কেটে গেছে, কাশিটাও আগের থেকে অনেক কম, আর মনে হয় বমিটা খুব দরকার ছিল ওর হওয়া, তারপরে ও কিন্তু পুরো একদম বেটার ফিল করতে শুরু করেছে। তো এই হচ্ছে রাতের দৃশ্য, আসাম অরুণাচল বর্ডার। ওই দিকটা অরুণাচলটা বেশ শান্ত হয়ে গেছে, সবই প্রায় দোকানপাট বন্ধ, কিন্তু আসামের দিকটা আবার দেখছি বেশ জমজমাট হয়ে রয়েছে। তো পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। এই হোটেলটা আসার পথেই আমরা বুক করলাম। এটা ডিটেল লাগলে আপনারা বলবেন, আমি কমেন্ট করবেন, আমি এটার ডিটেলটা আপনাদেরকে দিয়ে দেবো। হোটেলটা ভালোই ছিল, খুব ভালো স্টে ছিল, মানে নিট অ্যান্ড ক্লিন। এটা তো অবশ্য কিন্তু ভেজিটেরিয়ান হোটেল, তো যদি ননভেজ খেতে চান এখানে কিন্তু পাবেন না। তো এটা ভেজিটেরিয়ান হোটেল, কিন্তু ঠিকঠাক ছিল আর কি, মানে একটা রাত কাটাবার। একটাই খালি কমপ্লেন যে একটু ড্যাম্প ছিল, চারিদিকে দেখলাম মানে একটু ড্যাম্প আর পাপড়ি যেগুলো উঠে যায় সেরকম। তবে হসপিটালিটি ওনাদের খুবই ভালো। এটা আমরা মানে খাবারের যে সকালবেলা ব্রেকফাস্টের সেই জায়গাটা। তো সকাল সকাল শেখর বেরিয়ে গেছিলো গাড়ির ব্যাটারি খুঁজতে, নতুন ব্যাটারি কেনা হলো, নতুন ব্যাটারি লাগানো হলো। দিয়ে সেটা হয়ে যাওয়ার পর এখন আমরা বেরিয়ে চলেছি তেজপুর থেকে। এখান থেকে বেরিয়ে এখন আমাদের টার্গেট হচ্ছে মেঘালয়া। ইয়েস, তো আমরা তো জানেন যা ঘুরতে ভালোবাসি। আদি দেখলাম পারফেক্টলি ফাইন, কোনো জ্বর নেই, কিছু নেই, শান্তিতে ঘুমোচ্ছে, অ্যাপিটাইটটাও ঠিকঠাক বেড়েছে। তো ডিসাইড করলাম এত দূর যখন এসছি, চলো, ছেলেটার শরীরটাও ভালো, এবার আমরা কন্টিনিউ করি আমাদের জার্নি। তো আমরা তেজপুর থেকে বেরিয়ে গেছি, এখন আমরা সোজা যাব হচ্ছে গুয়াহাটি হয়ে শিলং থেকে যাব হচ্ছে চেরাপুঞ্জি। সেটা করে আমরা ব্যাক টু গুড়গাঁও, আর কিছু করছি না। এবার ছুটিও শেষ হয়ে এসছে, এবার ফিরতে হবে। তো চলুন আপনাদেরকে নিয়ে চলি গুয়াহাটি হয়ে শিলংয়ের দিকে।
অলরেডি গুয়াহাটি আমরা ক্রস করে ফেলেছি, আর এখানে দেখলাম বেশ ভিড় হয়ে আছে। এখানে পৌঁছানোর পর বুঝতে পারলাম যে এই ভিড়টা বেসিক্যালি জুবিন গার্গেরই, মানে যে শান্তি কামনা করে যে একটি ইয়ে করা হয় আর কি, কী বলে, প্রার্থনা গেট টুগেদার, ওইটাই হচ্ছিল। মানে ইটস ডিফিকাল্ট টু ওভারকাম দ্য লস, সেটা তো মানে বোঝাই যাচ্ছে। আমরা জুবিনদার এমন একটা জায়গাও দেখিনি যেখানে আমি জুবিনদার ফটো দেখিনি বা শ্রদ্ধাঞ্জলি দেখিনি আর কি। তো আসাম ইজ রিয়েলি ক্রাইং অ্যান্ড মোর্নিং, অ্যান্ড এই লসটাকে তো রিকভার করা সত্যি ডিফিকাল্ট। তো এইভাবে আমরা চলে এসেছি এখন গুয়াহাটি ক্রস করে। এখন আমরা এদিকে একটি ছোট্ট একটা মানে কাট টাইপের আছে, সেটাকে নিয়ে নিলেই আমরা কিন্তু শিলংয়ের দিকে ঢুকে যাব। তো এই কাটটা এখন আমরা নিয়ে নিলাম, একটা টার্নের মতনই বলতে পারেন। এই টার্নটা নিয়ে নিলেই এই রাস্তাটা হচ্ছে গুয়াহাটি শিলং রোড। তো এবার শিলংয়ের দিকে উঠবো, দিয়ে দেখি কেমন হচ্ছে শিলং আর মেঘালয়ের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমরা এখানে স্টপ করলাম পাইনঅ্যাপল দেখে। নর্থ ইস্টের পাইনঅ্যাপল কিন্তু খুব 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 ইয়ামি হয়। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, কিছু পাইনঅ্যাপল আমরা বাড়ির জন্য নিয়ে এলাম, আর একটা পাইনঅ্যাপল বললাম দাদাকে কেটে দিতে। তো ভাইয়া কেটে দিচ্ছে আমাদেরকে পাইনঅ্যাপলটা, অ্যান্ড আদি শেখর তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম খাবে। তো আমি বললাম খেয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগবে তোমাদের এই পাইনঅ্যাপলটা। এখানে নানা রকম আচার ছিল, নট অনলি ভেজ আচার, নন ভেজ আচারও ছিল, তার সাথে কামরাঙ্গা, তারপরে প্যাশন ফ্রুট, এগুলো সব ছিল আর কি। তো দাদাকে বললাম ভালো করে কেটে দাও, তার সাথে একটুখানি নুন আর লঙ্কা মিশিয়ে দিও, খাবো। আর এই যে লাল লাল ফলগুলো না, আমরা যখন খেলতে যেতাম অরুণাচলে থাকতাম যখন, এগুলো ভীষণ টক মিষ্টি একটা ফল হতো। আমরা তো খেলতাম আর ওখানে পেরেই খেয়ে নিতাম, না ধোয়া না কিছু। তখন ওটাই ভাবছি না, মানে এত কিছু করতাম তবু মানে শরীর খারাপ টারাপ হতো না। আর এখনকার বাচ্চাদের বাবারে কি যত্ন করে রাখতে হয়। তো এই হয়েছে, পাইনঅ্যাপল কাট কেটে আমাদেরকে দিয়ে দিয়েছে একটা টুথপিক আর প্লাস্টিকের মধ্যে, একটু নুন আর একটু লঙ্কা দিয়ে। আর যে কী মিষ্টি ছিল কি বলবো আপনাদেরকে। যদি কখনও মেঘালয় বা নর্থ ইস্টের দিকে আসেন আর যদি আপনি পাইনঅ্যাপল দেখতে পান বিক্রি হচ্ছে, মাই রেকমেন্ডেশন ইজ প্লিজ গেট দ্যাট। এই স্বাদ আপনার পাইনঅ্যাপেলের পাবেন না। এখনও বলতে গিয়ে জানেন তো জিভে জল আসছে, এত ভালো ছিল জিনিসটা খেতে। তো ঘরেও নিয়ে এসেছি আমরা, আশা করছি ওটাও ভালো হবে। তবে এইটা দুর্দান্ত ছিল, মানে আমাদের লাঞ্চই আজকে পাইনঅ্যাপল হলো। তো মেঘালয়ে আসতে না আসতেই মেঘ থেকে 4 ফোঁটা বৃষ্টি পড়ে গেল। মানে শুনে তো ছিলাম না যে মেঘালয়াতে খুব বেশি, মানে চেরাপুঞ্জি ইজ দ্য ওয়েটেস্ট প্লেস অন আর্থ। সব থেকে বেশি রেনফল চেরাপুঞ্জি মৌসুনরামে হয়, যেটা মেঘালয়াতে আছে। তো কে জানে কত বৃষ্টি পাবো, বাট যেতে যেতে দেখছি যে ভালোই বৃষ্টি পড়ছে, মানে বেশ ভালো বৃষ্টি। তো যাই হোক, মেঘালয়ে আসবো আর বৃষ্টি পাবো না তা তো হতে পারে না। ব্যাস বৃষ্টি দেখতে 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 মেঘালয়ের দিকে চলে যাচ্ছি। তো এখন আমরা ঢুকবো শিলংটাতে থাকার কোনো প্ল্যান নেই আমাদের, জাস্ট টাউনটাকে দেখে আমরা স্টে করব আজকে চেরাপুঞ্জিতে। তো কেন কি যত ওয়াটারফলস वगैरह সব ওখানেই আছে। তো এগিয়ে চলেছি আস্তে আস্তে বৃষ্টির মধ্যে। বাট একটা জিনিস ভাবছি, যদি খুব বৃষ্টি হয় তাহলে কিন্তু ভিউ পয়েন্ট ভালো দেখা যাবে না। উমিয়াং লেক, অসাধারণ হয়ে বৃষ্টি ঢুকছে। এটা যেটা দেখছি সেটা উমিয়াম লেক শিলংয়ে। এটা যদি সানরাইজ থাকে, খুব ভালো ক্লিয়ার ডে, অনেক সুন্দর এমরাল্ড কালারের দেখা যায়, আর ড্রোন শটেও খুব সুন্দর আসে। এখন তো আমাদের কাছে ড্রোন নেই, বাট যখন ড্রোন হবে আই এম শিওর ভালো ভালো ফটো তুলে ভিডিও তুলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বৃষ্টি তো থামার নাম নিচ্ছে না, যথেষ্ট বৃষ্টি পড়ছে। আর চেরাপুঞ্জির দিকে যত যাচ্ছি দেখছি যে বৃষ্টির পরিমাণটা আরও বাড়ছে। তবে দেখা যাক কতটা বৃষ্টি পাই আমরা ওখানে। খুব বৃষ্টি হলে আবার কিন্তু এদিক ওদিক যাওয়া আসা করা একটু ট্রাবলসাম হয়ে যাবে, তাই না? তো উমিয়াম লেকটাই এখন আবার ক্রস করব আমরা। এটা একটা ছোট ব্রিজের মতন বানানো, দিয়ে সোজা চলে যাচ্ছি এখন আমরা শিলংটা পেরিয়ে, শিলং শহরটাকে পেরিয়ে আমরা চেরাপুঞ্জির দিকে। খুব সুন্দর কিন্তু লেকটা, চারিদিকটা পাহাড় আর মাঝখানে এত বড় একটা লেক, দারুণ লাগলো এটা দেখে।
থেকে আমরা যদি ডান দিকটা নিয়ে নিই চলে যাব সহরা বা এটা চেরাপুঞ্জি। তো এখানকার লোকাল লোকেরা এটাকে সহরাও বলে আর চেরাপুঞ্জি নামেও জানা যায়। তো আজকে আমাদের স্টে তো ওখানেই, বাট আমাদের হোটেলে ঢোকার আগেই আমাদের ইচ্ছা আছে কয়েকটা ভিউ পয়েন্ট দেখে আমরা আমাদের হোমস্টেতে বা আমাদের আমার হোটেলে ঢুকবো। তো শিলং শহরটা মোটামুটি আমরা পেরিয়ে গেলাম। এখানে রাস্তাটা মেঘালয়াতে ঢোকার পর থেকে আমরা খুব একটা ভালো পাইনি, খুবই ভাঙা ভাঙা রাস্তা ছিল। তবে একটা জিনিস ভালো, বৃষ্টিটা কিন্তু ধরে গেছে। এখন দেখুন এখানে কিন্তু বৃষ্টি পড়েও নি, কিন্তু একটু মেঘলা হয়ে আছে। আশা করছি যতটা আমরা ভিতরের দিকে ঢুকবো তত হয়তো মেঘটা ক্লিয়ার হয়ে যাবে, কেন কি এখানকার কিছু যে লেকস রয়েছে, তারপরে যে ওয়াটারফলসগুলো রয়েছে বা নদী রয়েছে, ইটস নোন ফর ইটস ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তো বৃষ্টি পড়লে তো ডেফিনেটলি একটু ঘোলাটে হয়ে যায়। আশা করছি ভালোভাবে দেখতে পাবো। তো চলুন দেখা যাক কী কী দেখতে পাই। প্রথমে আমরা দেখলাম এখানে এলিফ্যান্ট ফলস। তো শুনলাম নাকি এটা ভালো রকম ট্রেকিং আছে, অনেকটা নিচে যেতে হবে, আর মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেমে যাবে। আর এই জাস্ট জ্বরটা সারলো। তো যখন আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বললাম বুঝতে পারলাম অনেকটা ট্রেকিং আছে। তো এলিফ্যান্ট ফলসটা আমরা আর ঘুরতে গেলাম না, ওখান থেকে রিটার্ন করলাম। ওখান থেকে রিটার্ন করেই আমরা এখন শহরের দিকে যত যাচ্ছি খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এগিয়ে চলেছি একটা খুব সুন্দর ভিউ পয়েন্টের দিকে, যেটার নাম দোয়ান সিং সায়াম ভিউ পয়েন্ট। আমার প্রোনাউন্সিয়েশনটাকে ক্ষমা করবেন, এটাই আই কুড অ্যাক্সেস দ্য প্রোনাউন্সিয়েশন। তো এটা খুব ব্রেথটেকিং একটা জায়গা। এটা শিলং টু চেরাপুঞ্জি বা শহরার পথে আপনার এটা পড়বে, কোনো এদিক ওদিক ঢোকার কোনো দরকার নেই, মানে জাস্ট অন দ্য রোড অন ইয়োর ওয়ে টুয়ার্ডস চেরাপুঞ্জি ফ্রম শিলং এই ভিউ পয়েন্টটা পড়ে। ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট এটা। তো নিচেও যাওয়া যেতে পারে, বাট আমরা এই প্লেটুটা দেখতে চেয়েছিলাম, যে প্লেটু আর ভ্যালি যে ভিউটা আমরা এখান থেকে পাচ্ছি, এটাকে মানে আমাদের কাছে তো ব্রেথটেকিং লাগলো খুব। আর একটা জিনিস যেটা কমেন্ডেবল ইন মেঘালয়া, ইটস দি নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস। আপনারা দেখবেন এখানে কিন্তু ছোটো ছোটো স্টল বসে আছে, অনেক খাবারের জিনিস আছে, কিন্তু কোথাও নোংরা পড়েনি। গোটা মেঘালয়াটা কিন্তু আমরা ভীষণ পরিষ্কার পেয়েছি। রাস্তাগুলো ভালো না, ভাঙা ছিল, কিন্তু every place, every village, every city, every town was neat, clean and immaculate. তো এটাই হচ্ছে সেই ভিউটা। খুব সুন্দর লেগেছিল এখানকার ভিউ পয়েন্টটা আমাদের, মানে এত সুন্দর গর্জ, এত সুন্দর ভ্যালি, আর একটা প্ল্যাটুর টপে আছি আর কি। তো আপনারা যদি শিলং আসছেন অন দ্য ওয়ে টু শহরা, ইট ইজ আ মাস্ট স্টপ। কোথাও নামতে হবে না, কোনো ট্রেকিং করতে হবে না, জাস্ট অন দ্য ওয়ে রাস্তার মধ্যে আপনারা দেখতে পাবেন। তো খুব ভালো লাগলো এখানে। আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ ফটো ভিডিও সব তুললাম। আদিও অনেকটা বেটার হয়ে গেছে, তো এখন বেশ ট্রিপটা করে ভালোও লাগছে। তো এইভাবে আমরা দেখলাম, দেখে এগিয়ে চলেছি এখন আমাদের শহরা বা চেরাপুঞ্জির দিকে। যতটা আমরা শহরের দিকে বা চেরাপুঞ্জির দিকে আসছি দেখছি ওয়েদারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন একদম দেখুন কত সুন্দর একটি নীল আকাশ দেখা যাচ্ছে, কোনো মেঘ নেই, বৃষ্টি নেই। মেঘ আছে মানে সাদা মেঘ, কালো মেঘ নেই। বাট আপনারা লক্ষ্য করবেন রাস্তাঘাটের আশেপাশে কোথাও কিন্তু নোংরা বোতল, পেপার, প্লাস্টিক কিচ্ছু পড়ে নেই। জায়গাটা সত্যি খুব সুন্দর পরিষ্কারভাবে রাখা। আর আমার যেটা মনে হচ্ছে, যেটা মেন রিজন জায়গাটা তো ক্লিন, কেন কি ওখানকার লোকাল লোকেরা না ভীষণ সচেতন অ্যান্ড অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে টু কিপ দ্যাট প্লেসেস ক্লিন। মানে যদি আমরাই না আমাদের জায়গাটাকে পরিষ্কার না রাখি, আমাদের নেবারিং জায়গাগুলোকে না রাখি, তাহলে তো মানে কি আর গভর্নমেন্ট এত কী করে নেবে। বাট এরা আমরা দেখলাম মানে না তো ওরা কোথাও লিটারিং নিজেরা করছে, নাও কাউকে করতে দিচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি জায়গায় জায়গায় সাইনবোর্ডও লাগানো কি ডু নট লিটার হিয়ার। তো শহরা মানে চেরাপুঞ্জি, শিলং থেকে চেরাপুঞ্জি আসতে যে রাস্তাটা মানে অত্যন্ত সিনিক অ্যান্ড খুব সুন্দর মানে ভিউ ছিল। রাস্তাগুলো খুব ন্যারো আর একদমই হিলের উপরে যে প্ল্যাটু আছে ওইটার উপর দিয়ে যাওয়া, মানে ব্রেথটেকিং ভিউস ছিল। বড় বড় ঘাস গাছ আর চারিদিকটা মানে লাশ গ্রিন হয়ে রয়েছে, আর বৃষ্টি মনে হয়েছে তার জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। এই রাস্তা দেখতে দেখতে এখন আমরা মানে প্রায় সানসেটের টাইমের কাছাকাছি এখন আমরা যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে। তো সেই ওয়াটারফলটা যদি দেখি আলো থাকতে থাকতে পৌঁছে যাই তো খুবই ভালো হবে।
সেই ওয়াটারফলটার মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি এখন আমরা। আর আশা করছি সূর্যের আলো থাকবে, তার মধ্যেই আমরা ফটাকসে ওটাকে দেখে চলে আসব। তো দেখা যাক কীরকম হয় ওয়াটারফলটা। এই তো চলে এসেছি আমরা লিংসিয়ার ফলে। এখানে সব জায়গায় এন্ট্রি ফিজ আছে, মানে আপনারা ট্রেকিং করুন, কেভে যান, ওয়াটারফলে যান, লেকে যান, সব জায়গায় এন্ট্রি ফিজ আছে। রাস্তা ওই মানে যেরকম হিলি এরিয়াতে হয় আর কি, খুব একটা ভালো বানানো তো নেই, প্রচণ্ড মানে অফ রোডিং টাইপের সিচুয়েশন আছে, তবে নিট অ্যান্ড ক্লিন প্রচণ্ড। তো ওইখানে ঢুকলাম আমরা, ওখানে মোটামুটি 100 না 150 টাকা যেন, না 200 টাকা এরকম কিছু একটা ফিসের, আমাদের স্লিপটাও হারিয়ে গেছে এখন আর মনে নেই, বাট ওই সামওয়্যার ক্লোজ টু 100 to 200 রুপিসের মতন লাগলো, যেটা আমরা এন্ট্রি ফিসটা দিয়ে এখন আমরা লিংসিয়ার ফলসের দিকে এখন পার্কিং করে যাব। তো এটা একটু ট্রেক করতে হবে আর কি, একটু ট্রেক ডাউন, কয়েকটা সিঁড়ি নেমে যেতে হবে, আবার সিঁড়ি নেমে সিঁড়ি বেয়ে উঠে আসা আর কি। তো এটা পার্কিং এরিয়া, এখানে আমরা পার্ক করে দিয়ে এবার আমরা যাব ফলটা দেখতে। তবে একটু তাড়াতাড়ি করে যেতে হবে, কেন কি সানসেটটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর সানসেট হয়ে গেলে তো কিছুই দেখে আরাম নেই, তাই না? তো এখানে কিন্তু প্লাস্টিক বোতল টোতল ফেলা কিন্তু অ্যালাউড না, তো এটা করা কোথাওই উচিত না অ্যাকচুয়ালি। আর সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে, এরকম পুরোটাই সিমেন্টেড একটা ওয়াকওয়ে করে রেখেছে, চারিদিকে খুব সুন্দর ফুলও ফুটে রয়েছে। আর বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে মানে একদম পারফেক্ট ওয়েদার হয়ে গেছে, এটা মানে বৃষ্টি পড়লে একদম প্যাচ করতো, কাদা হতো, বাজে লাগতো ব্যাপারটা আর কি। তো এই যা এখন আমরা এগিয়ে চলেছি সেই ফলটাকে দেখবো বলে। তো এটা হচ্ছে লিংসিয়ার ওয়াটারফল। লিংসিয়ার মানে হচ্ছে একটা ফল যেটা উইমেন ফল অ্যাকর্ডিং টু খাসি ল্যাঙ্গুয়েজ। তো এমন ওরা মানে ওদের এনশিয়েন্ট যারা মানে অ্যানসেস্টার্সরা ছিল, তারা মনে করতো যে যেন একটা মেয়ের কানের দুলের মতন পড়ছে, তো সেই হিসাবে ওরা স্টোরি বানিয়ে ফলটার নাম লিংসিয়ার লিখেছে, যেটা মানে হচ্ছে মানে ফিমেল আর ইয়াররিং এরকম কিছু একটা। তো জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল, এই এরকম পড়ছে ওয়াটারফলটা, এটা একটা উপর থেকে একটা ভিউ পয়েন্ট, আর নিচে যে এরকম একটা লাগুন টাইপের ফর্ম হয়েছে, এখানে যেতে গেলে আর একটু ট্রেক ডাউন করতে হবে। তো এখান থেকেও আপনারা ভিউ নিতে পারেন, যদি নিচে নামার না ইচ্ছে হয় উপর থেকেও দেখতে পারবেন, বাট যদি নিচের এই জলটাকে ধরতে হয় তাহলে আরও একটু নিচে যেতে হবে। তো সিঁড়ি মোটামুটি ঠিকঠাক আছে, অত খাড়া সিঁড়ি নয়, মানে ডুয়েবল। তো এইভাবে আপনারা নিচে এই লিংসিয়ার ফলের কাছে যেতে পারবেন। কি সুন্দর না জলটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিচটা অবধি দেখা যাচ্ছে, আর একটা যে সি গ্রিন কালারের ইফেক্ট দিচ্ছে, খুব সুন্দর লাগছে। মানে এরকম ধরনের ওয়াটারফল আর সিনারি যেন আমরা গ্রিটিং কার্ডসে দেখতাম, নিউ ইয়ারের সময় যে গ্রিটিং কার্ডস কিনতাম, ওই সময় দেখতাম এরকম ধরনের। আজকে সাক্ষাৎ নিজের চোখে দেখছি, খুবই সুন্দর, পিসফুল। এখানে অনেকজন দেখলাম একটু সুইমিংও করছে, তো যদি আপনি সুইম করতে চান নিজেদের সুইমস্যুট নিয়ে আসতে পারবেন, লাইফ জ্যাকেট নিয়ে আসবেন, মানে আই থিঙ্ক ইউ ক্যান গেট ইট দেয়ার, আর সুইমও করতে পারেন, বা আমার তো মনে হয় বসে এটার এনজয় করাটা বেশি বেটার। বাংলাদেশের এফএম ধরছে 102.4 ফ্রিকোয়েন্সিতে, আর এই দেখুন বাংলাদেশের টাইমও ধরছিল এখানে, নেটওয়ার্ক এখন আছে গায়েব, বাট বাংলাদেশ ধরছে এখানে, এই দেখুন এফএম বাংলাদেশের। আপনি শুনছেন রেডিও আম্বর 102.4 এফএম। মেঘালয় তো একটা বর্ডার স্টেট, আমরা অনেকটা বর্ডার আমরা মানে শেয়ার করি উইথ বাংলাদেশ। তো বাংলাদেশের এফএম শুনলাম তখন, আর সানসেটটা দেখুন কি দারুণ লাগছে না, ওদিকটাতে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই সানসেটের এই কালারটা না মানে আমার সত্যি ভীষণ প্রিয়। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দিস, ডাজ ইট হ্যাভ আ নেম অর আই ডোন্ট নো, বাট আমার খুব পছন্দ এই কালারটা। সানসেটটা এখান থেকে দেখে এখন আমরা যাব হচ্ছে আমাদের যেখানে স্টে করছি সেখানে। বাট যেতে যেতে আমরা একটা জায়গা পেলাম যেখানে, এটা কি বলুন তো, এই লম্বা যে একটা লাইটের মালার মতন দেখা যাচ্ছে, ছোট ছোট বিটস অফ লাইটস, গেস করতে পারছেন কি এটা কি হতে পারে? আই থিঙ্ক আপনারা ঠিকই গেস করেছেন, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আর যে ওইখানটাতে অনেক কটা সাদা আলো দেখতে পাচ্ছেন, ঝকঝক করছে অনেক কটা একসাথে, সেটা হচ্ছে বাংলাদেশের একটা শহর। তো
তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, মানে আমরা আছি পাহাড়ের উপরটা মেঘালয়া, আর বাংলাদেশের দিকটা কিন্তু একদম ফ্ল্যাট প্লেন্স। তো এটা হচ্ছে ওদের একটি বড় শহর, যেটা এখান থেকে মানে একটা ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছে আর কি। এবার আমরা তো হচ্ছি ভীষণ অ্যাডভেঞ্চারাস। আমরা ডিসাইড করলাম এই বাংলাদেশের বর্ডারের কাছাকাছি কোথাও একটা যাওয়া যায়, একটা গ্রাম আছে যেখান থেকে একদম কাছ থেকে বাংলাদেশ দেখা যায়। তো সেইখানটাতে যাব। এবার শেখর খুঁজে বার করেছে কি ঠিক ওই আলো যেখানে জ্বলছে ওখানে কী করে যাওয়া যায়। এখন বাজে সন্ধে, মানে প্রায় ধরুন 6:30 বেজে গেছে। তার মধ্যে আমরা ডিসাইড করলাম কি ঠিক আছে চলো তাহলে, যখন এসছি এক্সপিডিশনে যাই। এবার রাস্তা হচ্ছে প্রচণ্ড খারাপ রাস্তা, বাট সেই নিয়েই আমরা ওই আলোর সন্ধানে চলে গেলাম কোথায় না, বাংলাদেশ বর্ডার খুঁজতে। এই যে দেখতে পাচ্ছেন তার কাটাটা, আমার তো জানলাটা খুলতেই ভয় লাগছিল, বাট এখানে কিন্তু একদম বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আমরা চলে এসেছি। অনেকটা রাস্তা, প্রায় অনেকটাই ধরুন 40-50 মিনিটের মতন ভাঙা রাস্তা দিয়ে ড্রাইভ করে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে ভোলাগঞ্জ এপারেও আছে, মানে মেঘালয়ের দিকেও আছে, আবার ভোলাগঞ্জ ওদেরও মানে বাংলাদেশের দিকেও আছে। ধরুন এটা 30-35 কিলোমিটার সিলেট থেকে দূরে এই জায়গাটা ভোলাগঞ্জ। আর ভোলাগঞ্জ বেসিক্যালি আমাদের জন্য কেন এতটা ইম্পর্টেন্ট, কেন কি এখানে ট্রেডিং করা হয়। আর ওদের জন্য মানে বাংলাদেশের জন্য এই ভোলাগঞ্জ এরিয়াটাতে প্রচুর পরিমাণে সাদা পাথর পাওয়া যায়। তো ওইটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনও, প্লাস সাদা পাথর হয়তো কনস্ট্রাকশনের কাজেও লাগে। তাই আমরা প্রচুর বড় বড় ওখানে না এই ডাম্পার ট্রাকস দেখলাম আর কি, যেখানে পাথরও ছিল চাপানো। তো এই ভোলাগঞ্জ এরিয়াটাই হচ্ছে মানে আমাদের দিকেটা যেটা মেঘালয়াতে এটা শেষ প্রান্ত, আর খুব ছোট একটা মানে জায়গা। সেরকম বিএসএফ বা আর্মির এদের কিছুই ছিল না এখানে। তবে একটা কাস্টম অফিস পার করে গেলাম আমরা, সেটা থেকে বুঝলাম যে এখানে জিনিসের আদান প্রদান হয়। তো ছোট করে একটা হাট বসে, যেখানে মোস্টলি লাইমস্টোন এরা এক্সচেঞ্জ করছে আর কি। আর সেইভাবে মানে জাস্ট ট্রেডের জন্য এই জায়গাটা ফেমাস ভোলাগঞ্জ। অনেকটা দূরে, অনেকটা ইন্টেরিয়ার। আর ওদের দিকটা, বাংলাদেশের দিকটা কিন্তু বেশ উন্নত টাইপের দিক। আর আমাদের দিকটা খুব একটা যে বড় তা নয়, মনে হয় 1200 পপুলেশন হার্ডলি হবে, ছোটই একটা জায়গা। এসে পড়লাম হচ্ছে এই একটি রেস্টুরেন্টে। এটা খুব সুন্দর ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট, আমার তো খুবই ভালো লেগেছে এদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা। তো এখানে এসে ডিসাইড করলাম কি চলো তাড়াতাড়ি করে এবার ডিনারটা করে নিই। প্রায় 8:30 বেজে গেছে, আর পারা যাচ্ছে না। সেই কোন সকালবেলায় 5টার থেকে বেরিয়েছি আমরা, আর কি পারা যায়। তো এখানে বসে আমরা ওই কমন খাবার অর্ডার করে দিলাম। খাবারটা কিন্তু খুবই ভালো ছিল, আর এদের ব্যবহার মানে খুবই ভালো, খুবই মানে আমাদের তো মানে ভালো লেগেছে এনাদের সার্ভিং অ্যান্ড সব কিছু। তো বেশি না, ডাল, ভাত, একটু স্যালাড, আর একটা মানে ক্রিস্পি চিকেন টাইপের কিছু, আর রুটি, এটাই অর্ডার করা হয়েছিল। এটা খেয়ে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের স্টেজ এখানে বুক করেছি। তো আপাতত আমাদের স্টেজগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, খুবই কমফি রুম। এটা কি বলুন তো, বম, ঠিকই ধরেছেন, বিল তো বমের মতনই হয়, বলে না বিল ফোড়া, তো এই বিল বমকে আন্দর ঘুষাকে ফোড়া না। অত এক্সপেন্সিভ কিছু ছিল না, এটা ঠিকঠাকই ছিল আর কি। তো এটা সোহরা 1885, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। সেমন কিছু খুব যে একটা হাইফাই বিল এসছে তা না, বাট যেভাবে ওরা প্রেজেন্ট করেছিল ওটা খুব ভালো লাগলো। তো এবার আমরা এদিকে যাচ্ছি, এখানে একটা পার্কও আছে, এটা একটা ভিউ পয়েন্টও আছে এখানে, যেখান থেকে বাংলাদেশ বর্ডার দেখা যায়। এটা জিওলজিক্যাল পার্ক টাইপের, ঠিক ওইটার পাশেই আমরা আমাদের হোমস্টেটা করেছিলাম। তো যখন যাচ্ছি তখন মনে করছি যে বাবা, এই তো কী বিশাল একটা জঙ্গলের ভিতরে করেছে, কোনো এমিনিটিস থাকবে না, কিছুই হবে না। যেতে একটু তো ডাউটফুল লাগছিল, বাট দেখলাম কি না, কয়েকটা তো বাড়িঘর আছে, এমন না যে একদম জঙ্গলের ভিতরে ঢুকে। যেহেতু রাত হয়ে গেছিলো বলে একটু বেশি ছমছম লাগছিল আর কি, বাট ঠিক আছে, এখানে অনেকটাই রেজর্ট আছে। তো আমরা এখানে চলে এসেছি, এই একদমই একটা ওয়াটারফল, একটা রিভার ফল আর একটা পার্ক আছে, ঠিক ওটার গা ঘেঁষেই আমাদের কিন্তু রেজর্টটা ছিল। এই আস্তে আস্তে অন্ধকার রাস্তা দিয়ে রেজর্টের দিকে এগিয়ে যাচ্ছি।
তো চলে এসেছি আমরা যে এখানে আমাদের আজকের রাতের থাকাটা ঠিক করেছিলাম। এতদিন তো সব প্রপার্টি আমরা সত্যি খুব ভালো পেয়েছি, বাট এটা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম ঠিক বেরোলো না। মানে রুমসগুলো অত্যাধিক হিট আপ হয়ে গেছিলো, কোনো ভেন্টিলেশন ছিল না, পোকা ছিল প্রচুর। আর আমার না হোটেলে গেলে যাই না কেন আই প্রেফার হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার। তাতে বোঝা যায় যে জিনিসটা কাঁচা ধোয়া হয়েছে কি না। এই কালারফুল বেডশিট, আর তাও কটন না, মানে ওই কী কাপড় বলে না, প্রচণ্ড রাফ টাইপের কাপড়টা হয়, খুব গরম করে, ওই কাপড়টার বেডশিটটা ছিল আর কি। তো ঠিক ছিল না, বালিশগুলো প্রচণ্ড চাপটা চাপটা, তার সাথে গরমও করছিল, পোকাও ছিল। ওভারঅল স্টেটা খুব একটা ভালো হয়নি, বাট ঠিক আছে। রাতেরবেলা আমরা আলোটা নিভিয়ে দিয়ে একটু স্টার গেজিং করলাম। তো মিল্কি ওয়ে দেখতে পেলাম, যেটুকু আমার আইফোনে উঠলো তাই আপনার সাথে শেয়ার করছি। তো আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। লাগলে প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক করবেন, আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া সত্যি কিছু হওয়া সম্ভব না। তো এর আগে আমরা আবার কালকে মেঘালয়টা ঘুরে এখান থেকে বেরোবো। তো কালকে মেঘালয়তে আমরা কী এক্সপ্লোর করছি সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।